রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। গতকাল রাতে টিভি দেখছিলাম। ছেলে আমার পাশে এসে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার একটা কথা আছে। আমি বললাম, বল কি? সে আমার কানের কাছে মুখ এনে বলল, মা, আমি তোমার প্রেমে পড়েছি। আমি চমকে উঠে তাকালাম। কি বলছিস তুই? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি, একজন নারী হিসেবে। তুমি আমার গার্লফ্রেন্ড হবে। আমি তার আলিঙ্গন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আরও জোরে ধরে রাখল। বলল, মা, তুমি পালিয়ে যেজো না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুই আমার ছেলে। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার ছেলে, কিন্তু আমি একটা পুরুষও। আর তুমি একটি সুন্দর নারী। আমি চাই তুমি আমার গার্লফ্রেন্ড হও, তারপর আমরা বিয়ে করব। আমি হতবাক হয়ে বসে রইলাম। সে আমার হাত চেপে ধরে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু ভালোবাসা কোনো নিয়ম মানে না। তুমি আমার প্রেমিকা হও। টিভির আলোতে তার মুখ দেখাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না, এ কী পরিস্থিতি আমার সামনে এসেছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি ভৌমিক। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুব্রত ভৌমিক, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রোহান আর রিয়া। রোহান ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। এই ঘটনাটি শুরু হয়েছিল ৩ মাস আগে থেকে। রোহান হঠাৎ করে খুব অদ্ভুত আচরণ করতে শুরু করল। সে আমার দিকে এমনভাবে তাকাত যেন আমি তার কোনো অপরিচিত মেয়ে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে আমার ঘরে এসে বলত, শুভ সকাল সুন্দরী। প্রথম দিকে আমি ভেবেছিলাম ছেলে হয়তো মজা করছে, কিন্তু দিন যেতে যেতে তার আচরণ আরও অস্বাভাবিক হতে থাকল। একদিন সে আমার জন্য ফুল নিয়ে এল, লাল গোলাপ। আমি জিজ্ঞেস করলাম, এটা কেন? সে বলল, তুমি আমার প্রিয় মানুষ, তোমার জন্য ফুল আনতে ইচ্ছে করল। আমি হেসে বললাম, পাগল ছেলে, এসব কি? কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হল সে সত্যিই কিছু একটা লুকাচ্ছে। পরের দিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পেছন থেকে রোহান এসে আমার কাঁধে হাত রাখল। আমি ঘুরে তাকালাম। সে বলল, মা, তুমি কি জানো তুমি কতটা সুন্দর? আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? সে আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আমি মনে করি তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আমি তার কথা শুনে একটু অস্বস্তি বোধ করলাম। সেদিন বিকেলে সুব্রত অফিস থেকে ফিরে এল। রিয়া স্কুল থেকে এসে বাড়ির কাজ করতে বসল। আমি রোহানের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। সে তার রুমে বসে বই পড়ছিল। আমি গিয়ে বললাম, রোহান, তুই আজকাল একটু অদ্ভুত আচরণ করছিস। কি হয়েছে তোর? সে বই বন্ধ করে আমার দিকে তাকাল। বলল, মা, আমার মন খুব খারাপ থাকে। আমি বললাম, কেন? কোনো সমস্যা? সে চুপ করে রইল। তারপর বলল, তুমি বুঝবে না মা। আমি তার পাশে বসে বললাম, আমাকে বল। তুই আমার ছেলে, আমি সব বুঝতে চেষ্টা করব। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি কি তোমার কাছে গুরুত্বপূর্ণ? আমি বললাম, কি বলিস? তুই তো আমার প্রাণ। সে আমার হাত ধরে বলল, তাহলে আমি যদি তোমাকে কিছু বলি, তুমি রেগে যাবে? আমি বললাম, না, বল। তখনই সে যা বলল তা শুনে আমার মাথা ঘুরে গেল। সে বলল, মা, আমি তোমাকে অন্যভাবে দেখতে শুরু করেছি। আমি বললাম, মানে? সে বলল, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একটি নারী হিসেবেও দেখি। আমি চমকে উঠে বললাম, কি বলছিস তুই? সে আমার হাত আরও শক্ত করে ধরে বলল, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে আর সামলাতে পারছি না। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে বসিয়ে রাখল। বলল, মা, দয়া করে শোনো। আমি বললাম, রোহান, তুই কি বলছিস জানিস? সে বলল, আমি জানি, কিন্তু আমি আর লুকিয়ে রাখতে পারছি না। তারপর সে যা বলল তা শুনে আমি পাথর হয়ে গেলাম। সে বলল, মা, আমি তোমার প্রেমে পড়েছি। আমি দাঁড়িয়ে চিৎকার করে বললাম, তুই পাগল হয়ে গেছিস। সে উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে বলল, না মা, আমি পাগল হইনি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি বললাম, তুই আমার ছেলে। সে বলল, হ্যাঁ, আমি তোমার ছেলে, কিন্তু আমি একটা পুরুষও, আর তুমি একটি সুন্দর নারী। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আমার পথ রোধ করে দাঁড়াল। বলল, মা, তুমি পালিয়ে যেও না। আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, আমার এসব কথা শুনতে ইচ্ছে করে না। সে বলল, কিন্তু আমাকে তো বলতে হবে। আমি তাকে ঠেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম।
সেদিন রাতে খাওয়ার টেবিলে সবাই বসেছি। সুব্রত বলল, আজ তুমি একটু চুপচাপ লাগছ। আমি বললাম, কিছু না, মাথা ব্যথা করছে। রিয়া বলল, মা, তুমি ওষুধ খাও। রোহান চুপ করে খাচ্ছিল। মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। আমি তার দিকে তাকাতে পারছিলাম না। খাওয়ার পর সবাই নিজ নিজ কাজে চলে গেল। আমি একা রান্নাঘরে বাসন মাজছিলাম। হঠাৎ রোহান এসে বলল, মা, আমি তোমাকে সাহায্য করব। আমি বললাম, লাগবে না। সে বলল, না, আমি করব। তারপর সে আমার পাশে দাঁড়িয়ে বাসন মাজতে শুরু করল। আমি অস্বস্তি বোধ করছিলাম। কিছুক্ষণ পর সে বলল, মা, তুমি আমার উপর রাগ করেছ। আমি বললাম, না। সে বলল, তাহলে আমার সাথে কথা বলো না কেন? আমি বললাম, আমি ঠিক আছি। সে বাসন মাজা বন্ধ করে আমার দিকে ঘুরে দাঁড়াল। বলল, মা, আমি জানি তুমি আমার কথা ভেবে বিপদে পড়েছ। আমি বললাম, হ্যাঁ, আমি বিপদে পড়েছি। সে আমার কাছে এগিয়ে এসে বলল, মা, আমি চাই না তুমি কষ্ট পাও। আমি বললাম, তাহলে এসব কথা বলো না। সে বলল, কিন্তু আমি আমার মনের কথা তোমাকে বলতে চাই। আমি বললাম, তোর মনের কথা আমি শুনতে চাই না। সে বলল, কিন্তু মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এটা কোনো খেলা নয়। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। কিন্তু সে আমার পিছু নিল। আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করতে চাইলাম। কিন্তু সে দরজা ধরে রাখল। বলল, মা, আমাকে 5 মিনিট সময় দাও। আমি বললাম, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। সে বলল, শুধু 5 মিনিট। তারপর আমি তোমাকে আর বিরক্ত করব না। আমি রুমে গিয়ে বিছানায় বসলাম। সে দরজা বন্ধ করে আমার সামনে এসে দাঁড়াল। বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারছি না। আমি বললাম, তুই ডাক্তার দেখা। তোর মানসিক সমস্যা হয়েছে। সে বলল, না মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। তারপর সে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বলল, মা, তুমি যদি চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি বললাম, কেন? সে বলল, কারণ আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি বললাম, তুই আমার ছেলে। তোর জায়গা এই বাড়িতেই। সে বলল, কিন্তু আমি তোমার প্রতি এই অনুভূতি থামাতে পারছি না। আমি উঠে দাঁড়িয়ে বললাম, তুই বিয়ে কর। সে বলল, কার সাথে? আমি বললাম, কোনো ভালো মেয়ে খুঁজে নে। সে মাথা নাড়িয়ে বলল, না মা, আমি কাউকে বিয়ে করব না। আমি বললাম, কেন? সে বলল, কারণ আমি শুধু তোমাকে চাই। আমি তার কথা শুনে আরও বেশি বিপদে পড়ে গেলাম। পরের দিন সকালে আমি সুব্রতের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু রোহানের কথা কিভাবে বলব বুঝতে পারছিলাম না। দুপুরে সুব্রত অফিস থেকে এসে খেতে বসল। আমি বললাম, রোহানকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। সুব্রত বলল, কেন? আমি বললাম, সে আজকাল একটু অদ্ভুত আচরণ করছে। সুব্রত বলল, কী রকম? আমি বললাম, তুমি তার সাথে কথা বলো। সেদিন বিকেলে সুব্রত রোহানের সাথে কথা বলল। কিন্তু রোহান তার বাবার কাছে কিছুই বলল না। সে বলল, আমি ভালো আছি বাবা। সুব্রত আমাকে বলল, ছেলেটা তো ভালোই লাগছে। তুমি অযথা চিন্তা করছো। আমি বুঝলাম যে রোহান তার বাবার কাছে সত্য কথা বলবে না। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, এই পরিস্থিতি থেকে কিভাবে বেরুব। হঠাৎ দরজায় নক পড়ল। আমি বললাম, কে? রোহান বলল, মা, আমি বললাম, কি চাইস? সে বলল, তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, আগামীকাল বলিস। সে বলল, না মা, এখনই। আমি দরজা খুলে দিলাম। সে ঢুকে এসে দরজা বন্ধ করে দিল। তারপর আমার সামনে এসে দাঁড়াল। বলল, মা, আমি আর পারছি না। আমি বললাম, কি পারছিস না? সে বলল, তোমাকে এভাবে এড়িয়ে চলা। আমি বললাম, তুই তোর রুমে যা। সে বলল, না মা, আজ আমি তোমাকে সব বলব। তারপর সে যা বলতে শুরু করল তা শুনে আমার পুরো শরীর কাঁপতে থাকল। সে বলল, মা, আমি প্রতিদিন তোমার স্বপন দেখি। আমি বললাম, কি ধরনের স্বপন? সে বলল, এমন স্বপন যা আমার দেখা উচিত নয়। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস? সে বলল, হ্যাঁ মা, আমি পাগল হয়ে গেছি তোমার জন্য। সে আমার কাছে এগিয়ে এল। আমি পিছিয়ে গেলাম। সে বলল, মা, তুমি ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি বললাম, তুই আমার ছেলে। সে বলল, হ্যাঁ, আমি তোমার ছেলে। কিন্তু আমি তোমাকে একটি নারী হিসেবে দেখি। আমি বললাম, এটা ভুল। সে বলল, আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারছি না। তারপর সে আমাকে জড়িয়ে ধরল। আমি তার আলিঙ্গন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলাম। কিন্তু সে আরও জোরে ধরে রাখল। বলল, মা, তুমি পালিয়ে যেও না। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুই আমাকে ছেড়ে দে। সে বলল, আমি তোমাকে ছাড়তে পারব না। ঠিক সেই মুহূর্তে সুব্রত ঘরে ঢুকল। সে আমাদের দেখে চিৎকার করে বলল, এটা কি হচ্ছে? রোহান আমাকে ছেড়ে দিয়ে বলল, বাবা, আমি মাকে সাহায্য করছিলাম। সুব্রত বলল, কি ধরনের সাহায্য? আমি বললাম, কিছু না,
তুমি ঘুমাও। কিন্তু সুব্রত আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারল যে কিছু একটা হয়েছে। সুব্রত রোহানকে বলল, তুই তোর রুমে যা। রোহান চলে যাওয়ার পর সুব্রত আমাকে বলল, কি হয়েছে? আমি সব কথা বলতে পারলাম না। শুধু বললাম, রোহানের আচরণ ঠিক নেই। সুব্রত বলল, কী রকম আচরণ? আমি বললাম, সে আমার সাথে অদ্ভুত কথা বলে। সুব্রত বলল, আগামীকাল আমি তার সাথে কথা বলব। পরের দিন সকালে সুব্রত রোহানকে ডেকে বলল, তুই তোর মায়ের সাথে কি কথা বলেছিস? রোহান বলল, কিছু না বাবা। সুব্রত বলল, মিথ্যা বলো না। তোর মা বিপদে আছে। রোহান বলল, আমি কোনো খারাপ কথা বলিনি। সুব্রত বলল, তাহলে সে এত চিন্তিত কেন? রোহান চুপ করে রইল। সুব্রত বলল, তুই আমাকে সত্য কথা বল। রোহান বলল, বাবা, আমি মায়ের সাথে শুধু কথা বলেছি। সুব্রত বলল, কি কথা? রোহান বলল, আমি তাকে বলেছি যে আমি তাকে ভালোবাসি। সুব্রত বলল, এতে সমস্যা কি? রোহান বলল, কোনো সমস্যা নেই। কিন্তু সুব্রত বুঝতে পারল যে রোহান সত্য কথা বলছে না। সেদিন দুপুরে সুব্রত আমার সাথে একা কথা বলল। বলল, তুমি আমাকে পুরো ব্যাপারটা বলো। আমি অনেক ভেবে সুব্রতকে সব কথা বললাম। সুব্রত শুনে হতবাক হয়ে গেল। বলল, এটা কি বলছো তুমি? আমি বললাম, আমি সত্য কথা বলছি। সুব্রত বলল, রোহান এমন কথা বলতে পারে না। আমি বললাম, আমি কি মিথ্যা বলছি? সুব্রত বলল, আমি রোহানের সাথে কঠোর কথা বলবো। আমি বললাম, তুমি তার উপর রাগ করো না। হয়তো তার মানসিক কোনো সমস্যা হয়েছে। সুব্রত বলল, তাহলে আমরা তাকে ডাক্তার দেখাব। আমি বললাম, হ্যাঁ, সেটাই ভালো। সেদিন বিকেলে সুব্রত রোহানকে ডেকে বলল, তুই তোর মায়ের সাথে যে কথাবার্তা বলেছিস সেটা সম্পূর্ণ ভুল। রোহান বলল, আমি কোনো ভুল কথা বলিনি। সুব্রত বলল, তুই তোর মায়ের সাথে প্রেমের কথা বলেছিস। রোহান বলল, হ্যাঁ বাবা, আমি বলেছি। সুব্রত চিৎকার করে বলল, তুই পাগল হয়ে গেছিস। রোহান শান্ত গলায় বলল, বাবা, আমি পাগল হইনি। আমি শুধু আমার মনের কথা বলেছি। সুব্রত বলল, এটা তোর মা? রোহান বলল, হ্যাঁ, সে আমার মা। কিন্তু সে একটি সুন্দর নারীও। সুব্রত তার মাথায় হাত দিয়ে বলল, হে ভগবান, আমার ছেলের কি হয়েছে? রোহান বলল, বাবা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। সুব্রত বলল, আমি কি বুঝব? তুই তোর মায়ের প্রেমে পড়েছিস। রোহান বলল, হ্যাঁ, আমি পড়েছি। এতে ভুল কি? সুব্রত বলল, সব কিছুই ভুল। তুই আমার ছেলে, সে আমার স্ত্রী। রোহান বলল, বাবা, ভালোবাসা কোনো নিয়ম মানে না। সুব্রত রাগে কাঁপতে কাঁপতে বলল, তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। রোহান বলল, আমি যাব না। সুব্রত বলল, কেন যাবি না? রোহান বলল, কারণ আমি মাকে ছেড়ে থাকতে পারব না। সুব্রত রোহানকে থাপ্পড় মারল। রোহান গাল চেপে ধরে বলল, বাবা, তুমি আমাকে মারতে পার, কিন্তু আমার অনুভূতি পরিবর্তন করতে পারবে না। সুব্রত বলল, তুই ডাক্তার দেখাবি? রোহান বলল, আমার কোনো রোগ নেই বাবা। সেদিন রাতে আমি, সুব্রত আর রিয়া খেতে বসেছি। রোহান তার রুমেই থেকে গেল। রিয়া বলল, রোহান ভাই খেতে আসছে না কেন? আমি বললাম, তার খিদে নেই। রিয়া বলল, সে অসুস্থ নাকি? সুব্রত বলল, হ্যাঁ, একটু অসুস্থ। খাওয়ার পর সুব্রত আমাকে বলল, আমরা রোহানকে সাইকোলজিস্ট দেখাব। আমি বললাম, হ্যাঁ, সেটাই ভালো। সুব্রত বলল, আমি আগামীকাল অ্যাপয়েন্টমেন্ট নেব। আমি বললাম, রোহান যেতে চাইবে। সুব্রত বলল, তাকে যেতেই হবে। পরের দিন সকালে রোহান তার রুম থেকে বের হয়ে আমার কাছে এল। বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি বললাম, কেন? সে বলল, আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি বললাম, তুই ভুল বুঝেছিস। সে বলল, না মা, আমি ভুল বুঝিনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি বললাম, তুই তোর বাবার সাথে ডাক্তারের কাছে যাবি। সে বলল, আমার কোনো রোগ নেই মা। আমি বললাম, তাহলেও যা। সে বলল, তুমি যদি বলো আমি যাব। আমি বললাম, হ্যাঁ, আমি বলছি। সেদিন বিকেলে সুব্রত রোহানকে নিয়ে সাইকোলজিস্টের কাছে গেল। ডাক্তার রোহানের সাথে একা কথা বলল। তারপর সুব্রতের সাথে কথা বলল। ডাক্তার বলল, আপনার ছেলের মধ্যে অডিপাস কমপ্লেক্স দেখা দিয়েছে। সুব্রত বলল, এটা কি? ডাক্তার বলল, এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলে তার মায়ের প্রতি রোমান্টিক অনুভূতি তৈরি করে। সুব্রত বলল, এর চিকিৎসা আছে? ডাক্তার বলল, হ্যাঁ, আছে, কিন্তু সময় লাগবে। সুব্রত বলল, কতদিন? ডাক্তার বলল, 6 মাস থেকে 1 বছর। সুব্রত বলল, ততদিন আমরা কি করব? ডাক্তার বলল, রোহানকে তার মায়ের কাছ থেকে দূরে রাখতে হবে। বাড়ি ফিরে সুব্রত আমাকে সব কথা বলল। আমি বললাম, তাহলে রোহানকে কোথায় পাঠাব? সুব্রত বলল, আমার বড় ভাইয়ের কাছে পাঠাব। আমি বললাম, রোহান যেতে চাইবে। সুব্রত বলল, তাকে যেতেই হবে। সেদিন রাতে সুব্রত রোহানের সাথে কথা বলল। বলল, তুই কয়েকদিনের জন্য তোর কাকার বাড়িতে থাকবি। রোহান বলল, কেন? সুব্রত বলল, তোর চিকিৎসার জন্য। রোহান বলল, আমি যাব না। সুব্রত বলল, তুই যেতেই হবে। রোহান বলল, আমি মাকে ছেড়ে থাকতে পারব না। সুব্রত বলল, তুই যদি সত্যিই তোর মায়ের ভালো চাও
তাহলে তুই যাবি? রোহান বলল, কেন? সুব্রত বলল, কারণ তুই এখানে থাকলে তোর মা কষ্ট পাবে। রোহান চুপ করে রইল। তারপর বলল, আমি কতদিন থাকব? সুব্রত বলল, যতদিন প্রয়োজন। পরের দিন সকালে রোহান তার জিনিসপত্র গুছিয়ে নিল। যাওয়ার আগে সে আমার কাছে এল। বলল, মা, আমি তোমাকে মিস করব। আমি বললাম, তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা। সে বলল, আমি চেষ্টা করব। তারপর আমাকে জড়িয়ে ধরল। আমি তাকে ছাড়িয়ে দিলাম। বললাম, তুই যা। রোহান চলে যাওয়ার পর বাড়িটা খালি খালি লাগতে শুরু করল। রিয়া বলল, রোহান ভাই কবে আসবে? আমি বললাম, শীঘ্রই। কিন্তু আমি জানতাম যে রোহান তাড়াতাড়ি ফিরে আসবে না। 1 সপ্তাহ পর রোহান ফোন করল। বলল, মা, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো আছি। সে বলল, আমি তোমাকে খুব মিস করছি। আমি বললাম, তুই ভালো থাক। সে বলল, মা, আমি কি বাড়ি আসতে পারি? আমি বললাম, এখনো না। সে বলল, কেন? আমি বললাম, তোর চিকিৎসা শেষ হোক। 2 সপ্তাহ পর সুব্রতের বড় ভাই ফোন করে বলল, রোহান অনেক ভালো হয়ে গেছে। সে এখন স্বাভাবিক আচরণ করে। সুব্রত বলল, সত্যি? বড় ভাই বলল, হ্যাঁ, সে এখন একটা মেয়ের সাথে কথা বলে। সুব্রত বলল, কোনো মেয়ে? বড় ভাই বলল, আমাদের পাড়ার একটা মেয়ে। আমি খুশি হলাম। ভাবলাম রোহানের সমস্যা হয়তো সমাধান হয়ে গেছে। কিন্তু 1 মাস পর যা ঘটল তা আমার সব আশা ভেঙে দিল। রোহান হঠাৎ বাড়িতে চলে এল। আমি জিজ্ঞেস করলাম, তুই কেন এসেছিস? সে বলল, আমি আর থাকতে পারছিলাম না। সুব্রত রাগ করে বলল, তুই কেন চলে এলি? রোহান বলল, আমি মায়ের জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। সুব্রত বলল, তুই আবার ওসব কথা বলছিস? রোহান বলল, হ্যাঁ বাবা, আমি এখনও মাকে ভালোবাসি। আমি শুনে হতাশ হয়ে গেলাম। সেদিন রাতে রোহান আমার রুমে এল। বলল, মা, আমি তোমার জন্য কত কষ্ট পেয়েছি জানো? আমি বললাম, তুই তোর রুমে যা। সে বলল, আমি গিয়েছিলাম তোমাকে ভুলে যাওয়ার জন্য, কিন্তু পারিনি। আমি বললাম, তুই চেষ্টা কর। সে বলল, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার মন থেকে যাও না। আমি বুঝলাম যে রোহানের সমস্যা এত সহজে সমাধান হবে না। আমি সুব্রতের সাথে কথা বললাম। সুব্রত বলল, আমরা তাকে অন্য শহরে পাঠিয়ে দেব। আমি বললাম, সে যাবে? সুব্রত বলল, তাকে যেতেই হবে। পরের দিন সকালে আমরা 3 জনে বসে কথা বললাম। সুব্রত রোহানকে বলল, তুই দিল্লিতে গিয়ে চাকরি খুঁজবি। রোহান বলল, আমি যাব না। সুব্রত বলল, তোর কোনো অপশন নেই। রোহান বলল, আমি মায়ের কাছ থেকে দূরে থাকতে পারব না। আমি রোহানকে বললাম, তুই যদি আমার ভালো চাইস তাহলে তুই দিল্লি যাবি। রোহান আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে দূরে পাঠিয়ে দিতে চাও? আমি বললাম, আমি তোর ভালো চাই। সে বলল, আমার ভালো হলো তোমার কাছে থাকা। আমি বললাম, এটা ভুল। অনেক কথাবার্তার পর রোহান রাজি হল দিল্লি যেতে। সে বলল, আমি যাব, কিন্তু একটা শর্তে। সুব্রত বলল, কি শর্ত? রোহান বলল, মা আমাকে প্রতিদিন ফোন করবে। আমি বললাম, ঠিক আছে। রোহান বলল, আর আমি মাসে একবার বাড়ি আসব। সুব্রত বলল, না, সেটা হবে না। রোহান বলল, তাহলে আমি যাব না। শেষ পর্যন্ত আমরা রাজি হলাম যে রোহান 3 মাসে একবার বাড়ি আসবে। 1 সপ্তাহ পর রোহান দিল্লি চলে গেল। যাওয়ার আগে সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে কখনো ভুলব না। আমি বললাম, তুই নতুন জীবন শুরু কর। সে বলল, আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই। রোহান চলে যাওয়ার পর আমি একটু স্বস্তি পেলাম। কিন্তু প্রতিদিন তার ফোন আসত। সে বলত, মা, তুমি কি করছো? আমি বলতাম, ঘরের কাজ। সে বলত, আমার কথা মনে পড়ে? আমি বলতাম, হ্যাঁ। সে বলত, আমি তোমার জন্য মরে যাচ্ছি। 2 মাস পর রোহান বলল, মা, আমি একটা চাকরি পেয়েছি। আমি বললাম, খুব ভালো। সে বলল, কিন্তু আমার মন ভালো নেই। আমি বললাম, কেন? সে বলল, তোমার জন্য। আমি বললাম, তুই নিজের যত্ন নে। সে বলল, আমি শুধু তোমার যত্ন নিতে চাই। 3 মাস পর রোহান বাড়িতে এল। আমি দেখলাম সে অনেক রোগা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তোর কি হয়েছে? সে বলল, তোমার জন্য খেতে পারি না। আমি বললাম, এসব কথা বলো না। সে বলল, আমি সত্যি কথা বলছি মা। সেদিন রাতে রোহান আমাকে বলল, মা, আমি আর দিল্লি যাব না। আমি বললাম, কেন? সে বলল, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারি না। আমি বললাম, তোর চাকরি? সে বলল, চাকরি ছেড়ে দিয়েছি। আমি বললাম, কেন? সে বলল, কাজে মন বসে না। সুব্রত এসব জেনে খুব রেগে গেল। সে রোহানকে বলল, তুই কি করেছিস? রোহান বলল, আমি যা ঠিক মনে করেছি। সুব্রত বলল, তুই তোর জীবন নষ্ট করছিস। রোহান বলল, আমি মায়ের জন্য সব কিছু ত্যাগ করতে পারি। সুব্রত বলল, তুই পাগল। পরের দিন সকালে আমি রোহানের সাথে একা কথা বললাম। বললাম, তুই এভাবে তোর জীবন নষ্ট করতে পারিস না। সে বলল, আমার জীবন তো তুমিই। আমি বললাম, এটা ভুল চিন্তাভাবনা। সে বলল, আমার কাছে এটাই ঠিক। আমি বললাম, তুই বিয়ে কর। সে বলল, আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই। আমি বুঝলাম যে রোহানের এই সমস্যা আর সমাধান হবে না।
আমি সুব্রতের সাথে কথা বললাম। সুব্রত বলল, আমরা কি করব? আমি বললাম, আমি বাড়ি ছেড়ে চলে যাব। সুব্রত বলল, কোথায় যাবে? আমি বললাম, আমার বোনের কাছে। সুব্রত বলল, এটা কোনো সমাধান নয়। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম। পরের দিন আমি রোহানকে বললাম, আমি কিছুদিনের জন্য তোর মাসির বাড়ি যাচ্ছি। রোহান বলল, কেন? আমি বললাম, মাসি অসুস্থ। রোহান বলল, আমিও যাব। আমি বললাম, তুই থাক। রোহান বলল, আমি তোমাকে একা যেতে দেব না। আমি বুঝলাম যে রোহানের সামনে সত্য কথা বলতে হবে। আমি বললাম, আমি তোর কারণে যাচ্ছি। রোহান বলল, আমার কারণে? আমি বললাম, হ্যাঁ, তোর আচরণের কারণে। রোহান বলল, আমি কোনো খারাপ কাজ করিনি। আমি বললাম, তুই আমাকে কষ্ট দিচ্ছিস। রোহান আমার পায়ে পড়ে কাঁদতে শুরু করল। বলল, মা, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি বললাম, আমি যাচ্ছি না, শুধু কিছুদিনের জন্য। রোহান বলল, না, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমি বললাম, তুই যদি স্বাভাবিক আচরণ করিস, আমি ফিরে আসব। রোহান বলল, আমি কি করব? আমি বললাম, তুই বিয়ে কর। রোহান বলল, তুমি আমার জন্য মেয়ে খুঁজে দাও। আমি বললাম, ঠিক আছে। রোহান বলল, কিন্তু তুমি চলে যেও না। আমি বললাম, আমি থাকব। পরের দিন আমি বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলাম। আমি আমার এক বান্ধবীর সাথে কথা বললাম। সে বলল, আমার একটা ভাতিজি আছে। আমি বললাম, তার বয়স কত? সে বলল, ২০ বছর। আমি বললাম, রোহানের সাথে দেখা করিয়ে দাও। এক সপ্তাহ পর সেই মেয়েটি তার মার সাথে আমাদের বাড়িতে এল। মেয়েটির নাম প্রিয়া। সে খুব সুন্দর এবং ভদ্র। রোহান তার সাথে কথা বলল। কিন্তু আমি দেখলাম রোহানের মুখে কোনো খুশি নেই। পরে আমি রোহানকে জিজ্ঞেস করলাম, মেয়েটি কেমন লাগল? রোহান বলল, ভালো। আমি বললাম, তাহলে বিয়ে করবি? রোহান বলল, যদি তুমি চাও। আমরা বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলাম। কিন্তু বিয়ের এক সপ্তাহ আগে রোহান আমাকে বলল, মা, আমি এই বিয়ে করতে পারব না। আমি বললাম, কেন? রোহান বলল, আমি প্রিয়াকে ভালোবাসি না। আমি বললাম, ভালোবাসা হয়ে যাবে। রোহান বলল, না মা, আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি রোহানের কথা শুনে হতাশ হয়ে গেলাম। আমি বুঝলাম যে রোহানের এই মানসিক অবস্থার কোনো সমাধান নেই। আমি সুব্রতের সাথে কথা বললাম। সুব্রত বলল, বিয়েটা বাতিল করে দিতে হবে। আমি বললাম, কি বল প্রিয়ার বাবা মাকে? সুব্রত বলল, সত্য বলতে পারব না। কোনো অজুহাত দিতে হবে। আমরা প্রিয়ার পরিবারকে বললাম যে রোহান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই বিয়ে কয়েক মাস পিছিয়ে দিতে হবে। তারা রাজি হয়ে গেল। কিন্তু আমি জানতাম যে এই বিয়ে আর হবে না। বিয়ে বাতিল হওয়ার পর রোহান খুব খুশি হল। সে আমাকে বলল, মা, ধন্যবাদ। আমি বললাম, কিসের ধন্যবাদ? সে বলল, তুমি আমাকে বুঝেছ। আমি বললাম, আমি কিছু বুঝিনি। আমি শুধু তোর জন্য করেছি। রোহান বলল, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। এরপর কয়েক মাস কেটে গেল। রোহান বাড়িতেই থেকে গেল। সে একটা অনলাইন চাকরি শুরু করল। কিন্তু তার আচরণ একই রকম রয়ে গেল। সে এখনও আমাকে অন্যভাবে দেখত। প্রতিদিন আমার কাছে এসে বলত, মা, তুমি আজ কতটা সুন্দর লাগছ। আমি বলতাম, এসব কথা বলো না। সে বলত, আমি মনের কথা বলি। একদিন রিয়া আমাকে বলল, মা, রোহান ভাই আজকাল অদ্ভুত আচরণ করে। আমি বললাম, কি রকম? রিয়া বলল, সে আমাকে বলেছে যে তুমি তার গার্লফ্রেন্ড। আমি চমকে উঠে বললাম, কি? রিয়া বলল, হ্যাঁ মা, সে বলেছে তুমি তার প্রেমিকা। আমি বুঝলাম যে রোহান এখন রিয়াকেও এসব কথা বলছে। আমি সুব্রতকে রিয়ার কথা বললাম। সুব্রত রাগে গজগজ করতে লাগল। বলল, এখন তো রিয়াকেও প্রভাবিত করছে। আমি বললাম, আমরা কি করব? সুব্রত বলল, রোহানকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে। আমি বললাম, সেটা কি ঠিক হবে? সুব্রত বলল, আর কোনো উপায় নেই। সেদিন রাতে রোহান আমার রুমে এল। সে আমার বিছানায় বসে বলল, মা, আমি জানি তুমি আমাকে হাসপাতালে ভর্তি করার কথা ভাবছ। আমি বললাম, কে বলেছে? সে বলল, আমি শুনেছি। আমি বললাম, তোর ভালোর জন্য। সে বলল, আমার ভালো হলো তোমার কাছে থাকা। রোহান আমার হাত ধরে বলল, মা, তুমি আমাকে হাসপাতালে পাঠিয়ে দিও না। আমি বললাম, তুই যদি স্বাভাবিক আচরণ করিস। সে বলল, আমি স্বাভাবিক আচরণ করি। আমি বললাম, না, তুই করিস না। সে বলল, আমি কি করলে তুমি খুশি হবে? আমি বললাম, তুই আমাকে মা হিসেবে দেখ। রোহান বলল, আমি তোমাকে মা হিসেবে দেখি, কিন্তু সেই সাথে নারী হিসেবেও দেখি। আমি বললাম, এটাই তো সমস্যা। সে বলল, এটা কোনো সমস্যা নয়, এটা ভালোবাসা। আমি বললাম, এটা অসুস্থতা। সে বলল, না মা, এটা প্রেম। পরের দিন সকালে সুব্রত রোহানকে বলল, আজ তুই আমার সাথে ডাক্তারের কাছে যাবি। রোহান বলল, আমি যাব না। সুব্রত বলল, তুই যেতেই হবে। রোহান বলল, আমি জোর করে যাব না। সুব্রত বলল, তাহলে আমি পুলিশ ডাকব। রোহান বলল, ডাকো। সুব্রত সত্যিই পুলিশ ডাকল। পুলিশ এসে রোহানকে নিয়ে গেল।
আমি দেখলাম রোহান যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে কাঁদছে। আমার মনও খারাপ হয়ে গেল। কিন্তু আমি জানতাম এটাই সঠিক। হাসপাতালে রোহানের চিকিৎসা শুরু হল। ডাক্তার বলল, এটা একটা জটিল মানসিক সমস্যা। সময় লাগবে। সুব্রত বলল, কতদিন? ডাক্তার বলল, 6 মাস থেকে 1 বছর। আমি বললাম, সে কি ভালো হবে? ডাক্তার বলল, চেষ্টা করব। 1 মাস পর আমরা রোহানকে দেখতে গেলাম। সে আমাদের দেখে খুশি হল। কিন্তু আমার দিকে তাকিয়ে সে যে কথা বলল, তা শুনে আমি বুঝলাম তার কোনো উন্নতি হয়নি। সে বলল, মা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি বললাম, তুই ভালো হওয়ার চেষ্টা কর। সে বলল, আমি ভালো আছি। 3 মাস পর ডাক্তার আমাদের বলল, রোহানের উন্নতি হচ্ছে। সুব্রত বলল, সত্যি? ডাক্তার বলল, হ্যাঁ, সে এখন অন্য বিষয় নিয়ে কথা বলে। আমি বললাম, কবে সে বাড়ি আসতে পারবে? ডাক্তার বলল, আরও 3 মাস লাগবে। 6 মাস পর রোহান বাড়িতে ফিরে এল। আমি দেখলাম সে অনেক পরিবর্তন হয়েছে। সে আমাকে দেখে বলল, মা, কিন্তু তার চোখে আগের মতো সেই দৃষ্টি নেই। আমি খুশি হলাম। কিন্তু কয়েকদিন পর আমি বুঝতে পারলাম যে রোহান আসলে অভিনয় করছে। সে এখনও আমার দিকে সেইভাবেই তাকায়। কিন্তু এখন সে লুকিয়ে লুকিয়ে করে। একদিন আমি তাকে স্নানঘরের দরজার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে থাকতে দেখলাম। আমি চিৎকার করে বললাম, তুই কি করছিস? রোহান দৌড়ে চলে গেল। আমি বুঝলাম যে তার সমস্যা আরও জটিল হয়েছে। এখন সে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে। আমি সুব্রতকে বললাম। সুব্রত বলল, এটা আরও খারাপ। আমি বললাম, আমরা কি করব? সুব্রত বলল, আমরা বাড়ি পরিবর্তন করব। আমি বললাম, কোথায় যাব? সুব্রত বলল, অন্য শহরে। আমি বললাম, রোহান কি করবে? সুব্রত বলল, সে এখানেই থাকবে। আমি বললাম, একা? সুব্রত বলল, আমার বড় ভাইয়ের সাথে। আমরা এই পরিকল্পনা রোহানকে জানালাম। রোহান শুনে চিৎকার করে বলল, তোমরা আমাকে ছেড়ে যেতে পারো না। সুব্রত বলল, আমাদের যেতেই হবে। রোহান বলল, আমি তোমাদের যেতে দেব না। সুব্রত বলল, তুই আমাদের আটকাতে পারবি না। রোহান আমার পায়ে পড়ে কাঁদতে লাগল। বলল, মা, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি বললাম, আমি যাচ্ছি না, শুধু কিছুদিনের জন্য। রোহান বলল, কতদিন? আমি বললাম, জানি না। রোহান বলল, আমি মরে যাব। আমি বললাম, তুই মরবি না। তুই নতুন জীবন শুরু করবি। 1 সপ্তাহ পর আমরা নতুন শহরে চলে গেলাম। রোহান আমাদের স্টেশনে বিদায় দিতে এসেছিল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি জানতাম যে তাড়াতাড়ি ফেরা সম্ভব নয়। নতুন শহরে গিয়ে আমরা একটা ভাড়া বাড়িতে উঠলাম। রিয়াকে নতুন স্কুলে ভর্তি করে দিলাম। সুব্রত একটা চাকরি খুঁজতে শুরু করল। আমি বাড়িতে থেকে সংসার দেখতাম। কিন্তু মন ভালো থাকত না। রোহানের কথা মনে পড়ত। প্রতিদিন রোহানের ফোন আসত। সে বলত, মা, তুমি কবে আসবে? আমি বলতাম, শীঘ্রই। সে বলত, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি বলতাম, তুই ভালো থাক। সে বলত, তুমি ছাড়া আমি ভালো থাকতে পারি না। 2 মাস পর সুব্রতের বড় ভাই ফোন করে বলল, রোহানের অবস্থা খুব খারাপ। সুব্রত বলল, কি হয়েছে? বড় ভাই বলল, সে খায় না, ঘুমায় না, শুধু তোমাদের ছবি নিয়ে বসে থাকে। সুব্রত বলল, আমরা কি করব? বড় ভাই বলল, তোমাদের ফিরে আসতে হবে। সুব্রত বলল, কিন্তু সমস্যার সমাধান হবে না। বড় ভাই বলল, রোহান অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার বলেছে তার মার সাথে দেখা না হলে সে হয়তো আত্মহত্যা করতে পারে। আমি এই কথা শুনে ভেঙে পড়লাম। আমি বললাম, আমি ফিরে যাব। সুব্রত বলল, কিন্তু সমস্যার সমাধান হবে না। আমি বললাম, তাও ফিরতে হবে। আমি আমার ছেলেকে মরতে দিতে পারি না। সুব্রত বলল, তাহলে আমরা অন্য উপায় খুঁজতে হবে। আমরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু একটা শর্তে। রোহানকে আলাদা ফ্ল্যাটে থাকতে হবে। আমরা তার জন্য একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম। রোহান রাজি হল। বাড়ি ফিরে আসার পর রোহান খুব খুশি হল। সে আমাকে দেখে কাঁদতে শুরু করল। বলল, মা, আমি ভেবেছিলাম তুমি আর ফিরবে না। আমি বললাম, আমি ফিরে এসেছি। সে বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি বললাম, তুই এখন আলাদা থাকবি। রোহান আলাদা ফ্ল্যাটে চলে গেল। কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতে আসত। সকাল, দুপুর, রাত, সব সময়। আমি বললাম, তুই এতবার আসিস কেন? সে বলল, তোমাকে দেখার জন্য। আমি বললাম, তুই তোর কাজ নিয়ে ব্যস্ত থাক। সে বলল, আমার সবচেয়ে বড় কাজ হলো তোমার যত্ন নেওয়া। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। জ্বর এসেছিল। রোহান জানতে পেরে দৌড়ে এল। বলল, মা, তোমার কি হয়েছে? আমি বললাম, একটু জ্বর। সে বলল, আমি তোমার সেবা করব। আমি বললাম, লাগবে না। সে বলল, না, আমি করব। সুব্রত বলল, তোর দরকার নেই। কিন্তু রোহান শুনল না।
রোহান সারাদিন আমার পাশে বসে থাকল। আমার জন্য খাবার আনল, ওষুধ দিল, মাথায় পানি দিল। আমি বললাম, তুই বাড়ি যা। সে বলল, তুমি ভালো না হওয়া পর্যন্ত আমি যাব না। সেই রাতে সে আমাদের বাড়িতেই থেকে গেল। সোফায় ঘুমাল। পরের দিন সকালে আমার জ্বর কমে গেল। রোহান খুশি হয়ে বলল, মা, তুমি ভালো হয়ে গেছ। আমি বললাম, হ্যাঁ। সে বলল, আমি তোমার যত্ন নিয়েছি। আমি বললাম, ধন্যবাদ। সে বলল, আমি সবসময় তোমার যত্ন নিতে চাই। আমি বুঝলাম যে রোহানের সমস্যা সমাধান হয়নি। সে এখনও আমাকে সেইভাবেই দেখে। কিন্তু এখন সে আর খোলাখুলি সেই কথা বলে না। সে অন্যভাবে তার ভালোবাসা প্রকাশ করে। আমার যত্ন নিয়ে আমার সেবা করে। এভাবে আরও 6 মাস কেটে গেল। রোহান প্রতিদিন আমাদের বাড়িতে আসত। আমার সব কাজে সাহায্য করত। কিন্তু আমি জানতাম যে তার মনের অবস্থা একই রকম আছে। সে এখনও আমাকে নারী হিসেবে দেখে। একদিন আমি একটা অদ্ভুত স্বপন দেখলাম। স্বপনে দেখলাম যে রোহান আমার সাথে বিয়ে করেছে। আমি ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেলাম। আমি বুঝলাম যে রোহানের চিন্তাভাবনা আমাকেও প্রভাবিত করতে শুরু করেছে। সেদিন সকালে রোহান এসে বলল, মা, তুমি কেমন আছো? আমি তার দিকে তাকিয়ে অদ্ভুত অনুভব করলাম। আমি বললাম, ভালো আছি। সে বলল, তুমি একটু চিন্তিত লাগছ। আমি বললাম, না, কিছু না, কিন্তু আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমি বুঝলাম যে আমাকে আবার দূরে যেতে হবে। এবার আমি একা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি সুব্রতকে বললাম, আমি আমার বোনের কাছে যাব। সুব্রত বলল, কতদিনের জন্য? আমি বললাম, জানি না। সুব্রত বলল, রিয়াকে নিয়ে যাবে। আমি বললাম, না, রিয়া তোমার সাথে থাকবে। পরের দিন আমি চলে গেলাম। রোহান আমাকে নিতে এসেছিল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি বললাম, আমি যাচ্ছি না, শুধু কিছুদিনের জন্য। সে বলল, তুমি আর ফিরবে না? আমি বললাম, ফিরব, কিন্তু আমি নিজেই জানতাম না কবে ফিরব। বোনের বাড়িতে গিয়ে আমি একটু শান্তি পেলাম। কিন্তু রোহানের ফোন প্রতিদিন আসত। সে বলত, মা, তুমি কবে ফিরবে? আমি বলতাম, শীঘ্রই। সে বলত, আমি তোমার জন্য মরে যাচ্ছি। আমি বলতাম, তুই নিজের যত্ন নে। 1 মাস পর সুব্রত ফোন করে বলল, রোহান খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি বললাম, কেন? সুব্রত বলল, সে বলছে তুমি না এলে সে আর কিছু করবে না। আমি বললাম, তাকে বোঝাও। সুব্রত বলল, সে কারো কথা শুনছে না। আমি বুঝলাম যে আমাকে ফিরে যেতে হবে। আমি বোনকে বললাম, আমি ফিরে যাচ্ছি। বোন বলল, কেন? সমস্যার সমাধান হয়েছে? আমি বললাম, না, কিন্তু রোহান অসুস্থ হয়ে পড়েছে। বোন বলল, তুমি গেলে আবার সেই সমস্যা হবে। আমি বললাম, জানি, কিন্তু আমি আর পারছি না। 2 দিন পর আমি বাড়ি ফিরে এলাম। রোহান আমাকে দেখে এমনভাবে খুশি হল যেন আমি তার হারিয়ে যাওয়া প্রেমিকা। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। বলল, মা, আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বললাম, আমি ফিরে এসেছি। সে বলল, আর যেও না। কিন্তু আমি লক্ষ্য করলাম একটা অদ্ভুত ব্যাপার। রোহান যখন আমাকে জড়িয়ে ধরেছিল তখন আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। আমি ভয় পেলাম। ভাবলাম, আমার মধ্যেও কি কোনো সমস্যা হচ্ছে? সেদিন রাতে আমি নিজেকে নিয়ে ভাবলাম। আমি বুঝতে পারছিলাম যে রোহানের এই আচরণ আমাকেও প্রভাবিত করছে। আমি রোহানকে দেখার পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা খুবই বিপজ্জনক। পরের দিন আমি একা একা বাইরে হাঁটতে গেলাম। মনে মনে ভাবলাম, এই পরিস্থিতির কি সমাধান হতে পারে? হঠাৎ আমার মনে একটা ভয়ানক চিন্তা এল। যদি আমিও রোহানের মতো অনুভব করতে শুরু করি? আমি দ্রুত বাড়ি ফিরে এলাম। সুব্রতকে বললাম, আমাদের আরেকবার ডাক্তারের কাছে যেতে হবে। সুব্রত বলল, কেন? আমি বললাম, আমার মনে হচ্ছে রোহানের সমস্যা আমাকেও প্রভাবিত করছে। সুব্রত বলল, কী রকম? আমি বললাম, আমি নিজেও অদ্ভুত অনুভব করছি। সুব্রত আমাকে নিয়ে সাইকোলজিস্টের কাছে গেল। ডাক্তার আমার সাথে কথা বলে বলল, এটা খুবই স্বাভাবিক। আমি বললাম, কি স্বাভাবিক? ডাক্তার বলল, আপনার ছেলের আচরণে আপনি প্রভাবিত হয়েছেন। এটা সাইকোলজিক্যাল ইফেক্ট। আমি বললাম, এর সমাধান কি? ডাক্তার বলল, আপনাকে কাউন্সেলিং নিতে হবে। আমি বললাম, রোহানের কি হবে? ডাক্তার বলল, তারও চিকিৎসা চালিয়ে যেতে হবে। সুব্রত বলল, এই সমস্যার কি কোনো স্থায়ী সমাধান আছে? ডাক্তার বলল, সময়ের সাথে সাথে সমাধান হতে পারে, কিন্তু ধৈর্য রাখতে হবে। আমরা দুজনে কাউন্সেলিং নিতে শুরু করলাম। ডাক্তার আমাদের আলাদা আলাদা সেশন দিত। আমার সেশনে ডাক্তার বলত, আপনি রোহানকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আমি বলতাম, সে সত্যের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের যুগ। বহু বছর আগে মধ্যযুগের এক সময়ে আন্দালুসিয়ার কর্ডোভা শহরে বাস করতেন এক তরুণ আলেম নাম ইব্রাহিম ইবনে আহমদ।
তিনি ছিলেন একজন জ্ঞানী ও ধর্মপরায়ণ ব্যক্তি, যিনি কুরআন ও হাদিসের গভীর অধ্যয়নে নিমগ্ন থাকতেন। তার পিতা আহমদ ইবনে ইউসুফ ছিলেন একজন বিখ্যাত বিচারক, আর মাতা ফাতিমা বিনতে সালেহা ছিলেন একজন পরহেজগার নারী। ইব্রাহিমের জীবনে এক বিশাল পরিবর্তন আসে যখন তার পিতা হঠাৎ করে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর পরিবারে নেমে আসে দুর্দিন। তাদের সম্পত্তি জবরদখল করে নিয়ে দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা। ইব্রাহিম ও তার মা অর্থনৈতিক সংকটে পড়েন। এই কঠিন সময়ে ইব্রাহিম আল্লাহর কাছে অধিক ধর্মপরায়ণতার সাথে প্রার্থনা করতে শুরু করেন। তিনি প্রতিদিন ভোরবেলা মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং কুরআন তিলাওয়াত করতেন। একদিন সকালে তিনি তার প্রিয় মসজিদে গিয়ে দেখেন যে সেখানে এক বৃদ্ধ দরবেশ বসে আছেন। বৃদ্ধ দরবেশটি দেখতে অত্যন্ত সাদামাটা, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক জ্যোতি। তিনি ইব্রাহিমকে দেখে মুচকি হাসলেন এবং বললেন, বৎস, তুমি কি জানো যে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করেন যাদের তিনি ভালোবাসেন? ইব্রাহিম উত্তর দিলেন, হ্যাঁ শায়খ। কিন্তু কখনো কখনো মনে হয় যে এই পরীক্ষা অনেক কঠিন। বৃদ্ধ দরবেশ বললেন, আল্লাহর রহমত অসীম বৎস। তুমি যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে দেখবে যে প্রতিটি কষ্টের পরেই রয়েছে স্বস্তি। এই কথোপকথনের পর দরবেশটি ইব্রাহিমকে একটি পুরানো কুরআনের কপি দিলেন। তিনি বললেন, এই কিতাবটি তোমার দাদার ছিল। তিনি আমার কাছে এটি রেখে গিয়েছিলেন তোমার জন্য। এর মধ্যে লুকানো আছে বিশেষ কিছু গান যা তোমার জীবনে পরিবর্তন আনবে। ইব্রাহিম কুরআনটি হাতে নিয়ে দেখলেন যে এটি অত্যন্ত পুরানো এবং এর পাতাগুলিতে বিভিন্ন টিকা লেখা রয়েছে। তিনি দরবেশটিকে ধন্যবাদ জানাতে চাইলেন, কিন্তু ফিরে তাকিয়ে দেখলেন যে দরবেশটি অদৃশ্য হয়ে গেছেন। দ্বিতীয় অধ্যায়, রহস্যময় কুরআন। বাড়ি ফিরে ইব্রাহিম মনোযোগ সহকারে কুরআনটি পড়তে শুরু করলেন। তিনি দেখলেন যে মার্জিনে লেখা টিকাগুলি আরবি, ফার্সি এবং অন্য কোনো ভাষায় লেখা। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে তার দাদা তার কাছে এসেছেন। স্বপনে তার দাদা বললেন, প্রিয় নাতি, এই কুরআনটি শুধু একটি সাধারণ কিতাব নয়। এর মধ্যে রয়েছে আমাদের পরিবারের গোপন ইতিহাস এবং এমন কিছু গান যা তোমাকে সত্যিকারের সম্পদের দিকে নিয়ে যাবে। কিন্তু দাদাজান, আমি তো এই টিকাগুলি পড়তে পারছি না। ইব্রাহিম বললেন, ধৈর্য রাখো বৎস। আল্লাহ যখন চাইবেন তখন তোমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তবে মনে রেখো, প্রকৃত সম্পদ হল গান এবং আল্লাহর সন্তুষ্টি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইব্রাহিম আবার কুরআনটি নিয়ে বসলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে সূরা আল বাকারার একটি আয়াতের পাশে একটি ছোট্ট ম্যাপ আঁকা রয়েছে। ম্যাপটি দেখে তার মনে হল এটি কর্ডোভা শহরের কোনো অংশের নকশা। ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন যে তিনি এই ম্যাপ অনুসরণ করে দেখবেন কোথায় তা নিয়ে যায়। তিনি তার মাকে বিষয়টি জানালেন। তার মা ফাতিমা প্রথমে চিন্তিত হলেন, কিন্তু পরে বললেন, বৎস, তোমার দাদা সত্যিই একজন বিশেষ মানুষ ছিলেন। তিনি যদি কিছু রেখে গিয়ে থাকেন তাহলে তা অবশ্যই কোনো ভালো উদ্দেশ্যে গিয়ে। তৃতীয় অধ্যায়, রহস্যময় যাত্রা। পরদিন জুমার নামাজের পর ইব্রাহিম ম্যাপ অনুসরণ করে বের হলেন। ম্যাপটি তাকে শহরের পুরানো অংশে নিয়ে গেল, যেখানে ছিল প্রাচীন একটি লাইব্রেরি। এই লাইব্রেরিটি খুদার আল হিকমাহ গানের ঘর নামে পরিচিত ছিল। লাইব্রেরিতে প্রবেশ করে ইব্রাহিম দেখলেন যে সেখানে হাজার হাজার পুরানো পুস্তক রয়েছে। লাইব্রেরির রক্ষক ছিলেন এক বৃদ্ধ আলেম নামে আবু ইউসুফ। তিনি ইব্রাহিমকে দেখে বললেন, তুমি নিশ্চয়ই আহমদ ইবনে ইউসুফের পুত্র? জি হ্যাঁ, আমি ইব্রাহিম। তিনি উত্তর দিলেন, তোমার দাদা আবদুল্লাহ ইবনে ইব্রাহিম আমার খুব প্রিয় বন্ধু ছিলেন। তিনি বলেছিলেন যে একদিন তার নাতি এখানে আসবে এবং তার রেখে যাওয়া গানভাণ্ডার খোঁজ করবে। আবু ইউসুফ ইব্রাহিমকে লাইব্রেরির গোপন কক্ষে নিয়ে গেলেন। সেখানে ছিল বিরল পুস্তকের সংগ্রহ। তিনি একটি বিশেষ তাক থেকে একটি পুস্তক বের করে বললেন, এটি তোমার দাদার লেখা। এর নাম মিসবাহুল হিদায়াহ, হেদায়েতের প্রদীপ। ইব্রাহিম পুস্তকটি খুলে দেখলেন যে এর মধ্যে রয়েছে গভীর ইসলামী গান, দর্শন এবং জীবনের নির্দেশনা। পুস্তকের শেষ পাতায় তার দাদা লিখেছিলেন, প্রিয় নাতি, যদি তুমি এই পুস্তক পড়ো তাহলে জেনো যে আল্লাহর পথে জ্ঞান অর্জনই সবচেয়ে বড় সম্পদ। এই লাইব্রেরিতে রয়েছে আমার সংগ্রহ করা বিশেষ পুস্তক যা মানুষের কল্যাণে ব্যবহার করবে। চতুর্থ অধ্যায়, জ্ঞানের আলো। আবু ইউসুফ ইব্রাহিমকে বললেন, তোমার দাদা এই লাইব্রেরির অর্ধেক অংশের মালিক ছিলেন। তিনি তার ইচ্ছাপত্রে লিখে গেছেন যে এগুলো তোমাকে দিয়ে দিতে। কিন্তু তিনি একটি শর্ত দিয়েছেন। কি শর্ত? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। তোমাকে 1 বছর এখানে এসে জ্ঞান অর্জন করতে হবে। তারপর তুমি এই জ্ঞান দিয়ে মানুষের সেবা করবে।
শুধুমাত্র নিজের জন্য নয় বরং পুরো উম্মাহর জন্য। ইব্রাহিম সন্তুষ্ট চিত্তে এই শর্ত মেনে নিলেন। তিনি প্রতিদিন ফজরের নামাজের পর লাইব্রেরিতে আসতেন এবং বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করতেন। তিনি কুরআনের তাফসির, হাদিস, ফিকাহ, চিকিৎসাশাস্ত্র, গণিত, জ্যোতির্বিদ্যা এবং দর্শনশাস্ত্র অধ্যয়ন করলেন। মাসের পর মাস কেটে গেল। ইব্রাহিমের জ্ঞান দিন দিন বৃদ্ধি পেতে লাগল। তিনি আরবি, ফার্সি, গ্রিক এবং লাতিন ভাষা শিখলেন। এমনকি তিনি সেই রহস্যময় ভাষাটিও শিখলেন যা তার দাদার কুরআনে লেখা ছিল। একদিন তিনি বুঝতে পারলেন যে সেই ভাষাটি ছিল হিব্রু ভাষা। তার দাদা বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সাথে জ্ঞান বিনিময় করতেন এবং সকল মানবতার কল্যাণে কাজ করতেন। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। 1 বছর পূর্ণ হওয়ার আগেই কর্ডোভায় একটি ভয়ানক মহামারী দেখা দিল। মানুষ দলে দলে মৃত্যুবরণ করতে লাগল। চিকিৎসকরা এই রোগের কোনো সমাধান খুঁজে পেলেন না। ইব্রাহিম তার অধ্যয়ন করা চিকিৎসাশাস্ত্রের বই থেকে এই রোগের চিকিৎসা খোঁজার চেষ্টা করলেন। তিনি একটি প্রাচীন আরবি চিকিৎসা গ্রন্থে এমন একটি রোগের বর্ণনা পেলেন যার লক্ষণ একই রকম। সেই গ্রন্থে লেখা ছিল যে বিশেষ কিছু ভেষজের মিশ্রণ দিয়ে এই রোগের চিকিৎসা সম্ভব। কিন্তু সেই ভেষজগুলি ছিল অত্যন্ত দুর্লভ এবং দামি। ইব্রাহিমের কাছে এত অর্থ ছিল না যে তিনি সেগুলো কিনতে পারেন। এই কঠিন সময়ে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি রাতভর তাহাজ্জুদ পড়লেন এবং কান্নাভিজা চোখে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যাতে তিনি মানুষের সেবা করতে পারেন। পরদিন সকালে লাইব্রেরিতে এসে তিনি দেখলেন যে সেই রহস্যময় দরবেশ আবার সেখানে বসে আছেন। দরবেশ বললেন, বৎস, তুমি কি জানো যে আল্লাহ তাআলা যার নিয়ত সৎ থাকে তার জন্য পথ সহজ করে দেন? জি হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে এই মানুষগুলোর সেবা করব। ইব্রাহিম বললেন। দরবেশ তাকে একটি ছোট থলে দিয়ে বললেন, এর মধ্যে রয়েছে সেই সব ভেষজ যার তুমি প্রয়োজন। কিন্তু মনে রেখো, প্রকৃত শক্তি আল্লাহর কাছে। তুমি শুধু মাধ্যম মাত্র। ষষ্ঠ অধ্যায়, সেবার পথে। ইব্রাহিম সেই ভেষজগুলি দিয়ে ওষুধ তৈরি করলেন এবং বিনামূল্যে মানুষের মধ্যে বিতরণ করতে শুরু করলেন। প্রথমে মানুষ সন্দেহের চোখে দেখলেও যখন রোগীরা সুস্থ হতে শুরু করল তখন সবাই তার কাছে আসতে লাগল। ইব্রাহিম শুধু ওষুধ দিতেন না, বরং রোগীদের ইসলামের শিক্ষা অনুযায়ী সঠিক জীবনযাপনের পদ্ধতি শেখাতেন। তিনি তাদের বলতেন পরিচ্ছন্নতার গুরুত্ব, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত নামাজের উপকারিতার কথা। কয়েক মাসের মধ্যেই মহামারী নিয়ন্ত্রণে এসে গেল। মানুষ ইব্রাহিমকে হাকিম ইব্রাহিম, চিকিৎসক ইব্রাহিম নামে ডাকতে শুরু করল। কিন্তু ইব্রাহিম সব প্রশংসা আল্লাহর দিকে ফিরিয়ে দিতেন। এই সময়ে শহরের কাজী, বিচারক ইব্রাহিমের কাছে এলেন। তিনি বললেন, তুমি একজন সত্যিকারের মুসলিম। আমি তোমাকে শহরের প্রধান চিকিৎসক এবং ইসলামী শিক্ষক হিসেবে নিযোগ দিতে চাই। ইব্রাহিম নম্রভাবে এই প্রস্তাব গ্রহণ করলেন। কিন্তু তিনি শর্ত দিলেন যে তিনি গরিব মানুষের সেবা বিনামূল্যে করবেন এবং ধনীদের কাছ থেকে নেওয়া অর্থ দিয়ে গরিবদের সাহায্য করবেন। সপ্তম অধ্যায়, প্রেম ও বিবাহ। ইব্রাহিমের খ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়ল তখন শহরের একজন ধনী ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে সুলাইমান তার কন্যা আয়েশার সাথে ইব্রাহিমের বিয়ের প্রস্তাব দিলেন। আয়েশা ছিলেন অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী এবং ধর্মপরায়ণ একজন নারী। তিনি কুরআন হাফেজ ছিলেন এবং আরবি সাহিত্যে পণ্ডিত ছিলেন। ইব্রাহিমের মা ফাতিমা এই বিবাহের প্রস্তাবে খুশি হলেন। ইব্রাহিম ইস্তিখারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি স্বপ্নে দেখলেন যে তার দাদা এসে তাকে বলছেন, এই বিবাহ তোমার জন্য কল্যাণকর হবে। আয়েশা তোমার জীবনের সাথী হয়ে তোমাকে দিনের কাজে সাহায্য করবে। বিবাহের পর ইব্রাহিম ও আয়েশা একসাথে মানুষের সেবা করতে শুরু করলেন। আয়েশা নারীদের ইসলামী শিক্ষা দিতেন এবং প্রসূতি মায়েদের সেবা করতেন। তাদের ঘর হয়ে উঠল জ্ঞান ও সেবার কেন্দ্র। অষ্টম অধ্যায়, পরীক্ষা ও ধৈর্য। বিবাহের 2 বছর পর আয়েশা একটি পুত্র সন্তান জন্ম দিলেন। তারা তার নাম রাখলেন আহমদ। কিন্তু দুর্ভাগ্যবশত আহমদ জন্মের কয়েক মাস পরেই অসুস্থ হয়ে পড়ল। ইব্রাহিম যতই চিকিৎসা করলেন আহমদের অবস্থার উন্নতি হল না। এই সময় ইব্রাহিমের ঈমানের পরীক্ষা হল। তিনি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতেন, আমি অন্যদের সুস্থ করতে পারি, কিন্তু আমার নিজের সন্তানকে কেন পারি না? একদিন রাতে ইব্রাহিম ও আয়েশা দুজনেই কান্নাভিজা চোখে আল্লাহর কাছে দোয়া করছিলেন। হঠাৎ করে আহমদের জ্বর ছেড়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠল। এই ঘটনার পর ইব্রাহিম বুঝতে পারলেন যে সবকিছু আল্লাহর হাতে। মানুষ শুধু চেষ্টা করতে পারে, কিন্তু ফলাফল আল্লাহর ইচ্ছায় হয়। নবম অধ্যায়, জ্ঞানের প্রসার।
আহমদ সুস্থ হওয়ার পর ইব্রাহিম আরও বেশি উৎসাহে তার কাজ চালিয়ে যেতে লাগলেন। তিনি একটি মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন যার নাম দিলেন খুদার আশশিফা ওয়াল হিকমাহ ও আরোগ্য ও গানের ঘর। এই প্রতিষ্ঠানে শুধু মুসলমান নয় বরং খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের মানুষেরাও চিকিৎসা নিতে আসতেন। ইব্রাহিম সবার সাথে সমান আচরণ করতেন এবং বলতেন, রোগের কোনো ধর্ম নেই, আর চিকিৎসার ক্ষেত্রেও কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তার এই মানবিক আচরণে অনেক অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হলেন। তাদের মধ্যে কয়েকজন ইসলাম গ্রহণও করলেন। কিন্তু ইব্রাহিম কখনো কাউকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিতেন না। তিনি শুধু নিজের আচরণ দিয়ে ইসলামের সৌন্দর্য প্রকাশ করতেন। মাদ্রাসায় তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। তার ছাত্রদের মধ্যে কয়েকজন পরবর্তীতে বিখ্যাত আলেম ও চিকিৎসক হয়েছিলেন। 10ম অধ্যায়, রাজনৈতিক অস্থিরতা। কর্ডোভায় এই সময় রাজনৈতিক অস্থিরতা দেখা দিল। বিভিন্ন গোত্রের মধ্যে ক্ষমতার জন্য লড়াই শুরু হল। যুদ্ধের কারণে অনেক মানুষ আহত হল এবং শহরে খাদ্যের সংকট দেখা দিল। ইব্রাহিম তার প্রতিষ্ঠানে আহত সৈনিকদের চিকিৎসা করতেন, তা তারা যে পক্ষেরই হোক না কেন। তিনি বলতেন, একজন চিকিৎসকের কাজ হল মানুষের সেবা করা, রাজনীতি করা নয়। এই নিরপেক্ষ অবস্থানের কারণে কিছু লোক তার উপর ক্ষুব্ধ হল। তারা অভিযোগ করল যে ইব্রাহিম শত্রুদের সাহায্য করছেন। একদিন একদল সশস্ত্র লোক তার বাড়িতে এসে তাকে হুমকি দিল। কিন্তু আয়েশা সাহসের সাথে বললেন, আমার স্বামী আল্লাহর পথে কাজ করেন। তোমরা যদি তাকে কোনো ক্ষতি করো তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইব্রাহিম শান্তভাবে বললেন, ভাইয়েরা, আমি কারো শত্রু নই। আমি শুধু আল্লাহর সৃষ্টির সেবা করি। যদি তোমরা মনে করো যে আমি ভুল করছি তাহলে আমাকে হত্যা কর। কিন্তু তার আগে বলো তো, যদি তোমাদের কেউ অসুস্থ হয় তাহলে তোমরা কি চিকিৎসকের কাছে যাবে না? এই কথা শুনে সশস্ত্র লোকেরা লজ্জিত হল এবং চলে গেল। 11 অধ্যায়, স্বপ্নে নির্দেশনা। এই ঘটনার পর ইব্রাহিম গভীর চিন্তায় পড়লেন। তিনি ভাবলেন যে তার উপস্থিতি হয়তো শহরের মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে রাসূলুল্লাহ সাক তার কাছে এসেছেন। রাসূলুল্লাহ সাক বললেন, হে ইব্রাহিম, তুমি সত্যের পথে আছো। যারা তোমার বিরোধিতা করছে তারা জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। তুমি ধৈর্য ধরো এবং তোমার কাজ চালিয়ে যাও। ইয়া রাসূলাল্লাহ, আমি কি সঠিক পথে আছি? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। নিশ্চয়ই। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানবসেবা করে সে আমার সুন্নাহর উপর আমল করে। তবে মনে রেখো, সত্যের পথ কখনো সহজ নয়। তোমাকে আরও বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। ঘুম থেকে উঠে ইব্রাহিম নতুন উদ্যমে তার কাজ শুরু করলেন। তিনি আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন। 12 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কয়েক মাস পর কর্ডোভায় একটি নতুন শাসক ক্ষমতায় এলেন। তিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং রক্ষণশীল। নতুন শাসক ইউসুফ ইবনে তাশফিন ঘোষণা করলেন যে রাজ্যে শুধুমাত্র একটি নির্দিষ্ট মাযহাবের শিক্ষা দেওয়া যাবে এবং অন্য কোনো মতামত প্রকাশ করা যাবে না। ইব্রাহিমের মাদ্রাসায় তিনি বিভিন্ন মাযহাবের মতামত শিক্ষা দিতেন এবং ছাত্রদের তুলনামূলক অধ্যয়নে উৎসাহ দিতেন। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান কখনো সীমাবদ্ধ থাকা উচিত নয়। একদিন শাসকের পক্ষ থেকে একদল কর্মকর্তা এসে ইব্রাহিমকে বলল যে তাকে তার শিক্ষা পদ্ধতি বদলাতে হবে। ইব্রাহিম নম্রভাবে বললেন, আমি আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ অনুযায়ী শিক্ষা দেই। এর মধ্যে কোনো ভুল কিছু নেই। কিন্তু তুমি বিভিন্ন মাযহাবের কথা বলো, এটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, কি একজন কর্মকর্তা বলল। ইব্রাহিম উত্তর দিলেন, জ্ঞান হল আলোর মতো। আলো যেমন অন্ধকারকে দূর করে, জ্ঞানও তেমনি অজ্ঞানতা দূর করে। বিভিন্ন মতামত জানা মানে বিভ্রান্ত হওয়া নয়, বরং সত্যকে আরও ভালোভাবে বোঝা। কর্মকর্তারা ইব্রাহিমকে সতর্ক করে চলে গেল যে যদি তিনি তার পদ্ধতি না বদলান তাহলে তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। 13 অধ্যায়, কঠিন সিদ্ধান্ত। ইব্রাহিম গভীর চিন্তায় পড়লেন। একদিকে তার প্রতিষ্ঠান বন্ধ হওয়ার হুমকি, অন্যদিকে তার বিবেকের কাছে জবাবদিহিতা। তিনি আয়েশার সাথে এই বিষয়ে আলোচনা করলেন। আয়েশা বললেন, স্বামী, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। যদি আমরা সেই জ্ঞানকে সীমিত করে ফেলি তাহলে আমরা আল্লাহর আমানতের খেয়ানত করব। ইব্রাহিম বললেন, কিন্তু যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে তো কোনো মানুষের সেবাই করতে পারব না। তাহলে আমরা অন্য কোনো উপায় খুঁজে নেব। কিন্তু সত্যকে বিসর্জন দিতে পারি না। আয়েশা দৃঢ়ভাবে বললেন। সেই রাতে ইব্রাহিম তাহাজ্জুদ নামাজে দীর্ঘ দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন।
পরদিন সকালে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার নীতি থেকে সরে আসবেন না। তিনি শাসকের কাছে একটি চিঠি লিখলেন। মহামান্য শাসক, আমি আপনার প্রতি সম্মান রেখেই বলছি যে জ্ঞান আল্লাহর দান। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া সম্পত্তি নয়। আমি কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষা দিই। যদি আপনি মনে করেন যে এটি ভুল, তাহলে আমাকে কুরআন ও হাদিস থেকে প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করুন। আমি সানন্দে সংশোধিত হবগু। 14 অধ্যায় নির্বাসন। শাসক এই চিঠি পড়ে ক্রুদ্ধ হলেন। তিনি ইব্রাহিমকে রাজ্য থেকে বহিষ্কারের আদেশ দিলেন। ইব্রাহিমের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হল এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। কিন্তু শহরের সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা করল। বিশেষ করে যারা ইব্রাহিমের চিকিৎসায় সুস্থ হয়েছিল এবং যাদের সন্তানরা তার কাছে শিক্ষা নিয়েছিল, তারা প্রতিবাদ করল। একদল মানুষ শাসকের কাছে গিয়ে বলল, মহামান্য, ইব্রাহিম একজন সৎ মানুষ। তিনি আমাদের অসুস্থতার সময় সেবা করেছেন কোনো বিনিময় ছাড়াই। তার কোনো দোষ নেই। কিন্তু শাসক তার সিদ্ধান্তে অটল থাকলেন। তিনি বললেন, যে ব্যক্তি রাষ্ট্রের আদেশ অমান্য করে সে রাষ্ট্রের শত্রু। ইব্রাহিমকে 3 দিনের মধ্যে কর্ডোবা ছাড়তে বলা হল। আয়েশা ও ছোট্ট আহমদকে নিয়ে তিনি নির্বাসনের জন্য প্রস্তুতি নিলেন। বিদায়ের দিন শত শত মানুষ তাদের বিদায় দিতে এসেছিল। অনেকেই কাঁদছিল। ইব্রাহিম তাদের সান্ত্বনা দিয়ে বললেন, দুঃখ করবেন না। আল্লাহ যেখানে নিয়ে যাবেন সেখানেই আমরা তার সেবা করব। 15 অধ্যায় নতুন যাত্রা। ইব্রাহিম ও তার পরিবার কর্ডোবা থেকে বের হয়ে গ্রানাডার দিকে যাত্রা করল। পথে তারা বিভিন্ন গ্রামে থামল এবং সেখানকার মানুষের সেবা করল। যেখানেই যেত, ইব্রাহিমের খ্যাতি তার আগেই পৌঁছে যেত। একটি ছোট গ্রামে তারা কয়েকদিন থাকল। সেই গ্রামে একটি মহামারী দেখা দিয়েছিল। ইব্রাহিম সেখানকার মানুষের চিকিৎসা করলেন এবং মহামারী নিয়ন্ত্রণে আনলেন। গ্রামবাসীরা তাকে অনুরোধ করল সেখানে থেকে যেতে। কিন্তু ইব্রাহিম বললেন, আল্লাহ আমাকে আরও বড় কাজের জন্য পাঠিয়েছেন। আমি যদি এখানে থেকে যাই, তাহলে হয়তো অন্য কোথাও আমার প্রয়োজন থাকা মানুষদের সাহায্য করতে পারব না। গ্রানাডা পৌঁছানোর পথে একটি পাহাড়ি এলাকায় তারা দেখল যে কিছু দস্যু একটি কাফেলাকে, ব্যবসায়িক দল, আক্রমণ করেছে। অনেক মানুষ আহত হয়েছে। ইব্রাহিম সাহসের সাথে এগিয়ে গিয়ে আহতদের চিকিৎসা করতে শুরু করলেন। দস্যুরা প্রথমে বাধা দিতে চাইল, কিন্তু যখন দেখল যে ইব্রাহিম শুধু সেবা করছেন, কোনো স্বার্থ নেই, তখন তারাও তাকে কাজ করতে দিল। আহতদের মধ্যে একজন দস্যুও ছিল। ইব্রাহিম তারও চিকিৎসা করলেন। এতে দস্যু সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার লোককে কেন সাহায্য করছ? আমরা তো তোমার শত্রুগু। ইব্রাহিম উত্তর দিলেন, আল্লাহর সৃষ্টির কেউ আমার শত্রু নয়। আমার কাজ হল সেবা করা, শত্রুতা করা নয়। এই কথা শুনে দস্যু সর্দার গভীরভাবে প্রভাবিত হল। সে তার দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে তওবা করল এবং ইব্রাহিমের সাথে যেতে চাইল। 16 অধ্যায় গ্রানাডায় নতুন শুরু। গ্রানাডায় পৌঁছে ইব্রাহিম দেখলেন যে এটি একটি সুন্দর শহর, কিন্তু এখানেও জ্ঞান ও চিকিৎসার অভাব রয়েছে। তিনি শহরের বাইরে একটি ছোট বাড়ি ভাড়া নিলেন এবং সেখানে একটি ছোট্ট চিকিৎসালয় শুরু করলেন। প্রথম দিকে মানুষ তাকে চিনত না, তাই রোগী আসত কম। কিন্তু ইব্রাহিম হতাশ হলেন না। তিনি রাস্তায় রাস্তায় গিয়ে অসুস্থ মানুষদের খোঁজ করতেন এবং তাদের বিনামূল্যে চিকিৎসা করতেন। একদিন তিনি দেখলেন যে একটি ছোট্ট মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে তার মা কাঁদছে। ইব্রাহিম তাড়াতাড়ি মেয়েটিকে তার চিকিৎসালয়ে নিয়ে গেলেন এবং চিকিৎসা করলেন। মেয়েটির জ্বর ছেড়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠল। মেয়েটির মা খুশিতে কেঁদে ফেলল এবং বলল, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন গু। এই ঘটনার পর ইব্রাহিমের খ্যাতি গ্রানাডায় ছড়িয়ে পড়ল। মানুষ তাকে হাকিম আল-রহমান ও দয়ালু চিকিৎসক বলে ডাকতে শুরু করল। গ্রানাডার শাসক মুহাম্মদ ইবনে ইউসুফ ছিলেন একজন ন্যায়পরায়ণ ও জ্ঞানী ব্যক্তি। তিনি ইব্রাহিমের কথা শুনে তাকে দরবারে ডেকে পাঠালেন। আমি শুনেছি যে তুমি একজন দক্ষ চিকিৎসক ও আলেম। আমি তোমাকে রাজ চিকিৎসক হিসেবে নিযোগ দিতে চাই, শাসক বললেন। ইব্রাহিম নম্রভাবে বললেন, মহামান্য, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে সম্মানিত বোধ করছি। কিন্তু আমার একটি শর্ত আছে। আমি গরিব মানুষের সেবা বিনামূল্যে করব এবং একটি মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠার অনুমতি চাই। শাসক সানন্দে এই শর্ত মেনে নিলেন। তিনি বললেন, জ্ঞানী ও দয়ালু মানুষেরাই রাষ্ট্রের প্রকৃত সম্পদ। তুমি যা চাও তা পাবে গু। 17 অধ্যায় নতুন প্রতিষ্ঠান।
গ্রানাডায় ইব্রাহিমের নতুন প্রতিষ্ঠান খুবায়েত আল হিকমাহ ওয়াশ শিফা জ্ঞান ও আরোগ্যের ঘর অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। এখানে শুধু স্থানীয় নয় বরং দূরদূরান্ত থেকে রোগী এবং জ্ঞান অন্বেষীরা আসত। ইব্রাহিম এখানে একটি নতুন পদ্ধতি চালু করলেন। তিনি চিকিৎসার সাথে সাথে রোগীদের মানসিক ও আধ্যাত্মিক চিকিৎসাও করতেন। তিনি বিশ্বাস করতেন যে শারীরিক অসুস্থতার সাথে মন ও আত্মার সুস্থতা জড়িত। একদিন একজন ধনী ব্যবসায়ী এলেন যিনি গুরুতর অসুস্থ ছিলেন। অন্য চিকিৎসকরা তাকে সুস্থ করতে পারেননি। ইব্রাহিম তার চিকিৎসা শুরু করার আগে তার সাথে কথা বললেন। আপনি কি আপনার জীবনে সন্তুষ্ট? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। ব্যবসায় অবাক হয়ে বললেন, এটা কেমন প্রশ্ন? আমি তো অসুস্থতার চিকিৎসার জন্য এসেছি। শরীর ও মনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যদি মন অশান্ত থাকে তাহলে শরীরও অসুস্থ হয়ে পড়ে। ইব্রাহিম ব্যাখ্যা করলেন। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে বললেন, সত্যি কথা বলতে আমি খুশি নই। আমার অনেক সম্পদ আছে কিন্তু মনে শান্তি নেই। আমি সর্বদা আরও বেশি অর্থের পিছনে ছুটে বেড়াই। ইব্রাহিম বললেন, এইখানেই সমস্যা। আল্লাহ আমাদের দুনিয়ার জন্য সৃষ্টি করেননি, বরং তার ইবাদতের জন্য। যখন আমরা সেই মূল উদ্দেশ্য ভুলে যাই তখন অশান্তি আসে। এই কথোপকথনের পর ইব্রাহিম ব্যবসায়ীর শারীরিক চিকিৎসার সাথে সাথে তাকে ইসলামের প্রকৃত শিক্ষা দিলেন। তিনি তাকে বোঝালেন কিভাবে সম্পদকে আল্লাহর পথে ব্যবহার করা যায় এবং কিভাবে মানসিক শান্তি পাওয়া যায়। কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবসায়ী সুস্থ হয়ে উঠলেন। তিনি ইব্রাহিমকে ধন্যবাদ দিয়ে বললেন, ডাক্তার, আপনি শুধু আমার শরীর নয়, আমার আত্মাকেও সুস্থ করেছেন। অষ্টাদশ অধ্যায়, পরিবারের বৃদ্ধি। গ্রানাডায় স্থিতিশীল জীবনযাপনের কয়েক বছর পর আয়েশা আরেকটি সন্তানের জন্ম দিলেন। এবার একটি কন্যা, যার নাম রাখা হল খাদিজা। আহমদ তখন 6 বছরের একটি বুদ্ধিমান ছেলে হয়ে উঠেছে। ইব্রাহিম তার সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। তিনি আহমদকে শুধু কুরআন হাদিস নয়, বরং গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র এবং বিভিন্ন ভাষাও শেখাতেন। একদিন আহমদ তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আমরা কেন এত কিছু শিখি? অন্য বাচ্চারা তো শুধু খেলাধুলা করে। কি? ইব্রাহিম মুচকি হেসে বললেন, বেটা, জ্ঞান হল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে শুধু নিজের নয়, বরং পুরো মানবতার কল্যাণ করতে পারে। কিন্তু আমি তো এখনো ছোট। আহমদ বলল, ছোট হলেই কি হবে? জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। আর তুমি যত ছোট বয়সে শিখবে ততই তোমার মস্তিষ্ক সেই জ্ঞান ভালোভাবে গ্রহণ করবে। আহমদ খুশি হয়ে বলল, তাহলে আমি আরও বেশি পড়াশোনা করব, যাতে বড় হয়ে আব্বুর মতো মানুষের সেবা করতে পারি। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয় সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে?
মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং। শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল।
শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী।
বিংশ অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও ৫ বছর পর। সোহেল এখন ৬০ বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র ৫,০০০ টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ ৪০ বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল ৭টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র ২২। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। ১০ টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা।
দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়।
প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর ৫টায়। তৈরি হয়ে ৭:৩০টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় ৫ কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। ৮-১০ মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসও। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট ৬ জন কর্মচারী। ২ জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। ৫০ টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম গ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল ৫,০০০ টাকা। সে ৩,০০০ টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। ৩ মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে ২,০০০ টাকা লাগবে গে। সোহেল ভাবল, ২,০০০ টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, ১ প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। ২০ টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। ৩ মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গ। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র ৭ বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। ৫ম অধ্যায়, বিপদ। ৬ মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি, এসব করতে পারে।
আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে ৮,০০০ টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় ৯টা। সাধারণত সোহেল সন্ধ্যা ৭:৩০টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে ৩ জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। ৩ জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় ৩টা সেলাই দিলেন। বলল, ১ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন ১ সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই ১ সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩ জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে।
তুমি ব্যবহার করো। না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান। শুক্রবার। তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল।
বলো উ। সোহেল একটা লম্বা শ্বাস নীল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি উ। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল গু। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব গু। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন উ। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে গি। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি উ। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে গি। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম ঘ। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল। 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায় নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু।
কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে। জানি। কিন্তু এখন এটাই করতে হবে। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি-সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি। একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে।
3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিন, কোমল পানীয় কিন। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল।
একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখো সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব